আমি এখন বেরোচ্ছি রাম মন্দির দর্শনে। সকালে এসেছি, অনেকটা সময় ঘুমের জন্য একটু অপেক্ষা করতে হয়েছিল। নতুন রাম মন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উদযাপন, আজ হাজার হাজার লোকের ভিড় হয়েছে। সকালের দিকে ট্রেন থেকে নামার পর মনে হয়েছিল ভিড় কম, এই মুহূর্তে রাস্তায় হাজার হাজার মানুষের ঢল। নতুন রাম মন্দিরের এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উদযাপনের সবাই একবার রাম মন্দিরে গিয়ে রামলালাকে দেখতে চাইছেন। আমিও সেই ইচ্ছা নিয়ে এসেছি। আমি এখন যাচ্ছি রাম মন্দির, চলুন আমার সাথে আপনারাও দেখুন। আমি বেরোচ্ছি বিড়লা মন্দির থেকে। এই বিড়লা মন্দিরের অতিথি নিবাসে রয়েছি। মানুষের ভিড় দেখুন, ঢল ওই দিক থেকে আসছে আর এদিক থেকে দর্শন সেরে ফিরছে সব। রাম মন্দির করিডোরের প্রধান গেট ঠিক বিড়লা মন্দিরের, হচ্ছে বিড়লা মন্দিরের উল্টো দিকে, একদম বিপরীতে। নমস্কার প্রিয় দর্শক, আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে অযোধ্যা আসবেন। ভিডিওতে আছে বর্ধমান থেকে অযোধ্যা পর্যন্ত আমার সম্পূর্ণ ট্রেন জার্নি সহ বাংলার উত্তর থেকে দক্ষিণের সব প্রান্ত থেকে সরাসরি অযোধ্যা পৌঁছানোর সমস্ত ট্রেনের তথ্য। যারা ভিডিওটি এখনও দেখেননি, আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে রাম জন্মভূমি অযোধ্যা একদিনে কিভাবে ঘুরে দেখা যায় বা দেখবেন থাকবে সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য। তবে অযোধ্যা বেড়ানোর জন্য 2 দিন হাতে রাখতে পারলেই ভালো হয়, সব কিছু ভালোভাবে দেখা যায়। তবে একদিনে অযোধ্যা বেড়ানো সম্ভব। ভরতকুণ্ড, মণিপর্বত, গুপ্তার ঘাটের মতো দূরবর্তী কিছু স্থান বাদে অযোধ্যার অন্য দর্শনীয় স্থানগুলি প্রায় সবই একদিনে দেখে নেওয়া যায় এবং কিভাবে দেখা যায় সেটাই আমরা দেখব। অযোধ্যা ধাম রেল স্টেশন থেকে নতুন রাম জন্মভূমি মন্দিরের দূরত্ব 1.5 কিলোমিটার মতো। আর এই নতুন রাম মন্দিরের 2 থেকে 3 কিলোমিটার মধ্যে, অর্থাৎ হাঁটা পথে দূরত্বের মধ্যে রয়েছে হনুমানগড়ি, দশরথ মহল, কনক ভবন, চারধাম মন্দির, নাগেশ্বরনাথ মন্দির, লতা মঙ্গেশকর চক, রামকি পৌড়ি এবং পবিত্র নদী সরজু। এখানে উল্লেখ্য, পবিত্র সরজুর বিভিন্ন ঘাটে অযোধ্যা আগত দর্শনার্থী ও তীর্থযাত্রীদের পুণ্য স্নানের পাশাপাশি সরজুর নয়াঘাটে সকালে সূর্য প্রণাম এবং সন্ধ্যায় বিশেষ সন্ধ্যারতি অনুষ্ঠান হয়, যা দেখার জন্য সমাগম হয় অগণিত মানুষের। আজ আমরা এই দর্শনীয় স্থানগুলির যতগুলি সম্ভব দেখার চেষ্টা করব এই ভিডিওতে। দর্শনীয় স্থানগুলি ছাড়াও ভিডিওর শেষে থাকবে 2 দিনের অযোধ্যা ভ্রমণের একটি ভ্রমণসূচি এবং থাকবে অযোধ্যা ভ্রমণের খরচের একটা সম্ভাব্য হিসাব। জনস্রোত, রামসরণী, স্টেশন রোড, রাম মন্দির করিডর, সর্বত্র দেখুন শুধু মানুষ আর মানুষ। নতুন রাম জন্মভূমি মন্দিরে বালকরূপী রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তির দিনে আজ অযোধ্যায় কার্যত জনপ্লাবন। লক্ষ লক্ষ রামভক্ত মানুষের সমাগম আজ অযোধ্যায়, ঠিক যেন 1 বছর আগের সেই অযোধ্যা, সেই ছবি। আর এমন দিনে আজ আমাদের একদিনের অযোধ্যা ভ্রমণ। এই দিনে অযোধ্যা বেড়ানো আনন্দই আলাদা। একদিনে অযোধ্যা বেড়াতে 10 থেকে 12 ঘন্টার যে সময়টা প্রয়োজন, সেই সময়টা আজ হাতে নেই। সকালে এসে অনেকটা সময় ব্যয় হয়েছে রুমের জন্য। যাই হোক, দেরি হলেও বেরিয়ে পড়েছি। প্রথমেই দর্শন রাম মন্দির। গেট দিয়ে ঢুকে প্রথমেই বাঁদিকে রয়েছে তীর্থযাত্রী সেবা কেন্দ্র। ভিতরে গিয়ে দেখব কী কী পরিষেবা উপলব্ধ রয়েছে এখানে। বিশাল জায়গা জুড়ে তীর্থযাত্রী সেবা কেন্দ্র, পরপর বিভিন্ন পরিষেবার জন্য অনেকগুলো কাউন্টারের সামনে বড় জায়গা জুড়ে তীর্থযাত্রীদের বসার বিশ্রামস্থল। প্রচুর চেয়ার রয়েছে, প্রচুর মানুষও বসে রয়েছেন। পরিষেবা হিসাবে এখানে মেডিকেল ফ্যাসিলিটি অর্থাৎ প্রাথমিক চিকিৎসার সুবিধা আছে, রয়েছে শৌচালয়, লকার রুমের সুবিধাও। এছাড়া তীর্থযাত্রীদের মন্দিরে বিশেষ আরতি দর্শন পাস ইস্যুর পাশাপাশি বয়স্ক তীর্থযাত্রী এবং বেবি মাদারদের জন্য বিশেষ ভিআইপি দর্শন পাসও ইস্যু করা হয়। এ সম্পর্কে সেবা কেন্দ্রের আধিকারিক শর্মাজির মুখ থেকে আমরা বিস্তারিত শুনব। यहाँ यात्रियों को मेडिकल सुविधाएं, वॉशरूम, ड्रिंकिंग वाटर, लॉकर, सामान रखने के लिए, और जो अलग काउंटर है उसमें मुफ्त आरती पास और मुफ्त वीआईपी दर्शन, जो एबव 70 हैं, बेबी मदर्स हैं, उनको सुविधाएं दी जाती हैं। सभी दर्शन का टिकट पास मिलता है इधर से? नहीं, अभी जो नियम मंदिर का है उसके मुताबिक 70 साल से जो जिनकी उम्र ज़्यादा है, अच्छा, उनको हम वीआईपी पास इशू करते हैं दर्शन का, और उनके साथ
उनकी अटेंडेंट भी जाते हैं, और उसी तरह से बेबी मदर्स जो जिनके बच्चे 2 साल से और 3 साल के बीच में हैं, उनके हस्बैंड भी उनके साथ जाते हैं। आपका नाम शुभ नाम क्या है? मेरा नाम है कैप्टन ओपी शर्मा। किस पद पर है? এখন সব পেছনে যাচ্ছে মন্দিরের দিকে। আমরা রাম মন্দির করিডোর দিয়ে হাঁটছি, এগোচ্ছি করিডোরের প্রথম চেকপোস্টের দিকে। বাদিকে সুগ্রীব কিলা বা সুগ্রীব ঢিবি অথবা সুগ্রীব মন্দির, সামনেই চেকপোস্ট, বাদিকে ডান দিকে ধূসর রঙের উঁচু মন্দিরটি আমাবা রাম মন্দির, এন্ট্রি গেট ওদিকে। এই আমাবা রাম মন্দিরে প্রতিদিন দুপুর এবং রাতে সম্পূর্ণ মুক্ত বিনামূল্যে দারুণ অন্নভোজনের ব্যবস্থা আছে। আমরা চেকপোস্টের কাছে পৌঁছে গিয়েছি, এই আমাবা রাম মন্দির। এই চেকপোস্টে পরপর 14টা চেকিং গেট রয়েছে। চেকপোস্টের ওদিকে রয়েছে লকার জোন। লকার জোনে চলে এলাম। বিশাল চত্বর, সামনে ছোট্ট সুন্দর মন্দিরের রামলালার রেপ্লিকা রয়েছে। বিশাল এলাকা জুড়ে লকার জোন, এখানে কয়েক হাজার মানুষের ঘুরে ফিরে বেড়ানো, বসার ব্যবস্থার পাশাপাশি 2 ভাগে রয়েছে ব্যাগ, ক্যামেরা, মোবাইল, চটি জুতো রাখার সারি সারি লকার, সম্পূর্ণ বিনামূল্যে। মন্দিরের ভিতরে যেহেতু ছবি তোলা নিষেধ, তাই দর্শনার্থীদের রামলালার সাথে ছবি তোলার অনবাসনা পূরণের জন্য এখানে রামলালার প্রতিরূপ বা রেপ্লিকা রাখা হয়েছে। কার্যত সেলফি জোনে পরিণত হয়েছে, সবাই সেলফি নিচ্ছে, ছবি তুলছে। রামলালার ছোট্ট মন্দিরে ছোট্ট রামলালার মূর্তি। জুতো রাখার জায়গা, আর পেছনে সারি সারি টয়লেট রাখা আছে। প্রশস্ত লকার জোন, বাদিকে চটি জুতো রাখার লকার, ডান দিকের বিল্ডিংয়ে ব্যাগ, মোবাইল, ক্যামেরা রাখার লকার, চটি জুতো রাখার সারি সারি লকার। আর এই ডান দিকের বিল্ডিংয়ে 1 থেকে 30 মোট 30টা কাউন্টার আছে। আপনার ব্যাগ, মোবাইল, ক্যামেরা এখানে যত নম্বর কাউন্টারে জমা করবেন, মন্দির দর্শন করে ফিরে পেছনের দিক থেকে সেই তত নম্বর কাউন্টার থেকে আপনার জমা করা সামগ্রী ফেরত নেবেন। এটা এখানকার নিয়ম। অর্থাৎ এই ফ্রন্ট সাইডের কাউন্টারে আপনাকে আপনার সমস্ত জিনিস জমা করতে হবে এবং ব্যাক সাইডের কাউন্টার থেকে আপনাকে রিসিভ করতে হবে। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, तेरा মন্দির দর্শন করে বেরিয়ে এলাম। এই আমার পেছনের লকার রুম। রাম মন্দিরের লকার জোনের মেল কাউন্টার এরিয়া, এখানে 15 থেকে 30 অর্থাৎ 16টা কাউন্টার আছে। আর ওই দিকে ফিমেল জোনে আছে 14টা কাউন্টার। এইটা ব্যাক সাইড। সামনের ফ্রন্ট সাইডের কাউন্টারে জমা করতে হবে, অর্থাৎ যত নম্বর কাউন্টারে আপনি আপনার জিনিসপত্র জমা করবেন এবং এই ব্যাক সাইডে এসে ঠিক তত নম্বর কাউন্টার থেকে আপনার জমা করা সামগ্রী, মোবাইল, ক্যামেরা, ব্যাগ আরও যেসব রাখবেন সেসব নিতে হবে। আমরা বেরিয়ে যাব, তার আগে লকার জোনের কাউন্টারগুলো একবার দেখাই। সব মন্দির দর্শন করে ফিরে আসছেন। আমরা মেল কাউন্টার লকার জোনের এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি। এবার জুতো নিতে হবে 14 নম্বর কাউন্টার থেকে। রিসিভ কাউন্টার 14 নম্বর। 14 নম্বরও ছিল আমার জুতো। এই আমার জুতো। এই যে এই দিকটা হচ্ছে জুতোর রিসিভ কাউন্টার, দেখে নিন। এটা হচ্ছে এক্সিট। এই যে বেরিয়ে যাচ্ছি সব। হাজার হাজার লক্ষ লক্ষ জনতা, অসংখ্য মানুষের ভিড়। এখানে বসার জায়গা, বিভিন্ন অনুষ্ঠান হয়, ওপেন স্পেস। ডান দিকে প্রসাদ বিতরণ হচ্ছে। সীতা রসইয়ের ফ্রি রসই ভান্ডারা চলছে, দেখুন। সীতা রসই ভান্ডার, খিচুড়ি প্রসাদের ভান্ডারা চলছে ফ্রি অফ কস্ট। রাম মন্দিরের কাজ এখনো এত বাকি, সম্পন্ন হতে অন্তত আরো 8 থেকে 10 বছর লাগবে। তার আগে সম্পন্ন হবে বলে আমার মনে হয় না। রাম মন্দির দর্শন সম্পন্ন করে ফিরলাম। এই যে আমার পেছনে মন্দির দর্শন করে দর্শনার্থীরা ফিরছে দলে দলে, আমিও বেরিয়ে এলাম এখনই। একটা ইনফরমেশন আমি দিতে চাই, সেটা হচ্ছে চারিদিকে প্রচুর ধুলো উড়ছে, ডাস্ট উড়ছে।
ধুলোর অ্যালার্জি আছে, যাদের ডাস্ট অ্যালার্জি আছে, তারা রাম মন্দিরে এলে, দর্শনে এলে অবশ্যই মাস্ক সঙ্গে রাখবেন। তাহলে আপনাদের একটু সমস্যা তৈরি হতে পারে, শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে। তাই আপনারা, আমি বলবো, যাদের শ্বাসকষ্ট আছে বা বাচ্চা এবং বয়স্ক লোকেরা রাম মন্দির দর্শনে এলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। চেষ্টা করবেন মুখ যতটা ঢেকে চলা যায়, কারণ আমি মন্দিরের ভেতরে চারিদিকে প্রচুর ডাস্ট উঠছে, পাথরের কাজ চলছে। এই যে বাঁদিকে দর্শন করতে যাচ্ছে দর্শনার্থীরা, আর এই ডান দিক থেকে যারা আসছে এরা দর্শন করে ফিরছে। আবার দর্শন করে ফেরার পর এটাও একটা গেট আছে, এখান থেকে সরজু নদীর দিকে 1/2 কিলোমিটার গেলেই হনুমানগড়ি। হনুমানগড়ির কাছাকাছি আপনারা পাবেন দশরথ মহল, কৈকেয়ী মহল, কনক ভবন অর্থাৎ কনক ভবন এবং সীতাকি রসুই। আপনারা এক জায়গায় পরপর দেখে নিতে পারবেন, সবটাই হাঁটা পথের দূরত্বের মধ্যে। আমরা এখন হনুমানগড়ির দিকে এগোচ্ছি। সরজুঘাট থেকে সন্ধ্যা আরতি দেখে ফিরছে, তো আমার আর সময়ের অভাবে যাওয়া হলো না। ভারত সেবাশ্রমে গিয়ে আটকে পড়লাম সামনে হনুমানগড়ি। এখন আমি রামপথ দিয়ে হাঁটছি। এই রাস্তা সোজা অযোধ্যা ধাম রেল স্টেশন, অযোধ্যা ক্যান্টিন স্টেশন এবং ফৈজাবাদ যাচ্ছে। কিছুটা গিয়ে ডান হাতে পড়লে হনুমানগড়ি। হনুমানগড় বা হনুমানগড়ি মন্দিরের পেছন দিক, ব্যাক সাইড। দর্শনার্থীরা মন্দির থেকে দর্শন সেরে বেরিয়ে আসছেন, আমরা সামনের দিকে যাব। এই জায়গাটা আসলে একটা উঁচু ঢিবি, ঢিবির উপর ভগবান রামচন্দ্রের পরম প্রিয় বীর হনুমানের মন্দির। সিঁড়ির 76টা ধাপ পেরিয়ে মূল মন্দিরে পৌঁছাতে হয়। আমি মন্দিরের ভেতরে ঢুকছি না। অযোধ্যার উপর আমার আগের একটি ভিডিওতে এই মন্দিরের ভেতরটা সম্পূর্ণরূপে দেখানো আছে, আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলেও আপনারা দেখে নেবেন। আমরা আমাদের পরবর্তী দর্শন দশরথ মহলের দিকে এগোচ্ছি। হনুমানগড়ি থেকে দশরথ মহলের দূরত্ব 50 থেকে 75 মিটার। দশরথ মহল, বাঁদিকের এই রাস্তা রাম জন্মভূমি যাওয়ার পূর্ণ রাস্তা। এবার দশরথ মহলের ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে চক্রবর্তী মহারাজ ধার্মিক দশরথের রাজপ্রাসাদ। এখান থেকেই রাজা তার অযোধ্যার রাজ্যপাট চালাতেন। এই প্রাসাদেই মহারাজ দশরথের 4 পুত্র রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন বড় হয়েছে। শৈশব এবং কৈশোরের অনেকটা সময় তারা এই বাড়িতেই ছিল। বেরোচ্ছি দশরথ মহল থেকে। বাইরে বেরিয়ে আমরা বাঁদিকের রাস্তা ধরবো কনক ভবন যাওয়ার জন্য। কনক ভবন অর্থাৎ কৈকেয়ী ভবন। এই যে বাঁদিকের রাস্তা, এটা যাবে কনক ভবন, আর ডান দিকের রাস্তা, এই রাস্তা চলে যাচ্ছে রাম জন্মভূমি মন্দির। আর এই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে হনুমানগড়ি মোড়, হনুমানগড়ি মন্দিরের সামনে। ওই হনুমানগড়ির মন্দির থেকে এসে সরাসরি একদম সোজা এসে পড়বে দশরথ ভবন, দশরথ মহল। দশরথ মহল থেকে এদিকে বাঁদিকে কনক ভবন। এই যে কনক ভবনের রাস্তা, কনক ভবনের রাস্তা ধরলাম। ওই যে কনক ভবন যাওয়ার রাস্তা ডান দিকে, এই রাস্তায় কনক ভবন যাব। দেখুন এখানে ইন্ডিকেট করা রয়েছে কনক ভবন ডান দিকে। আমরা এগোচ্ছি কনক ভবনের দিকে। রাস্তার দুপাশে প্রচুর দোকান, কনক ভবন রসুই। কনক ভবন, কনক ভবন ঢুকে বাঁদিকে স্ট্রিট দোকান, খুরচন পেড়া, মনোহারি দ্রব্য। কনক ভবন, সীতারাম।
কনক ভবন বা কৈকেয়ী ভবন। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ভক্তদের কাছে এই কনক ভবনের গুরুত্ব অপরিসীম। কারণ রামচন্দ্র মাতা সীতাকে নিয়ে এই ভবনেই থাকতেন। রয়েছে রাম সীতার মন্দিরও। তাই এটা শুধু ভবন নয়, মন্দির হিসাবে রামভক্ত মানুষজনের কাছে এই স্থান খুবই পবিত্র। কথিত আছে জনকপুরের স্বয়ম্বর সভায় ধনুর্ভঙ্গ করে জানকী তথা মাতা সীতাকে নিয়ে অযোধ্যায় এসে রামচন্দ্র প্রথমেই এই ভবনে এসেছিলেন মাতা কৈকেয়ীর আশীর্বাদ নিতে। রামচন্দ্রও ছিলেন মাতা কৈকেয়ীর সবথেকে প্রিয় এবং আদরের। প্রিয় পুত্রবধূর মুখ দেখার সময় আশীর্বাদ স্বরূপ এই কনক ভবন সীতাকে দান করেছিলেন। তারপর থেকে রামচন্দ্র এবং সীতা শেষ দিন পর্যন্ত এই ভবনেই থাকতেন। আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি। বেরিয়ে যাই, ঘড়িতে 8টা বাজে। কনক ভবন থেকে বেরিয়ে বাঁতে জানকী ভবন। এবার এদিক দিয়ে একটু রাম জন্মভূমির কাছে যাব, যদি দিনে রাম জন্মভূমি দেখা হয়েছে। রাম জন্মভূমি যাওয়ার রাস্তা, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র। সরু গলি সব এখন বড় রাস্তা হয়ে গেছে, এইগুলো আগে সরু গলি ছিল। রাম জন্মভূমি যাওয়ার পথে আপনারা এইসব দেখতে পাবেন। श्री राम का वो ऑयल पेंटिंग ये इस साइड में जो है 150 सब ক্যালেন্ডার। এইটা 150 টাকা দাম, আর এটা কিন্তু 100 টাকা। বলরূপী রাম মন্দির। আমাবা রাম মন্দির পাটনার মহাবীর ট্রাস্ট পরিচালিত। এই আমাবা রাম মন্দিরের পাশেই ছিল আদি রাম মন্দিরের প্রবেশপথ। আমাবা রাম মন্দিরের সামনে বালকুড়ি রামের মূর্তি। আমি দুপুরে রাম মন্দিরে যাওয়ার সময় রাম মন্দির করিডোর থেকেই আমাবা রাম মন্দির আপনাদের দেখিয়েছিলাম। আমাবা রাম মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই আমাবা রাম মন্দিরে দুপুরে এবং রাতে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট অন্নভোজনের ব্যবস্থা রয়েছে, যার জন্য প্রয়োজন শুধু আধার কার্ড। আধার কার্ড সঙ্গে থাকলে দুপুরের এবং রাতের অন্ন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এখানে গ্রহণ করা যাবে। রামসরণী ধরে আমরা সূর্য নদীর নয়াঘাট এবং রামঘাটের দিকে এগোচ্ছি। সামনে রামকি পৌড়ি, গোরখপুর এখান থেকে 132 কিলোমিটার। হর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 15 কিলোমিটার ডান দিকে রামপথ ধরে যেতে হবে। সামনে লতা মঙ্গেশকর চক, বড় বিনা দেখা যাচ্ছে। এই লতা মঙ্গেশকর চক সন্ধেবেলায় আলোয় আলোকিত হয়, এক অন্য রূপ ধারণ করে, কার্যত সেলফি পয়েন্টের সেলফি কেন্দ্রে পরিণত হয়। অসংখ্য মানুষ এখানে সেলফি তোলার জন্য উপস্থিত থাকে। তখন এই রামকি পৌড়ির রাস্তা সোজা অযোধ্যা ব্রিজ হয়ে ওপারে চলে যাচ্ছে। বাদিকে রামকি পৌড়ি, এই রামকি পৌড়িতে আমরা যাব। তার আগে যাব সূর্যঘাটে, সূর্য নদীর নয়াঘাট। এখানেই সকালে এবং সন্ধ্যায় আরতি হয়, বিশেষ আরতি। পুণ্যার্থীদের পুণ্য স্নান চলছে, দর্শনার্থীদের পুণ্য স্নানের পর সবাই ওই দূরে রামঘাট দেখা যাচ্ছে। দর্শনার্থীদের সকালের পুণ্য স্নান চলছে। এখানে পুণ্য স্নানের পর সবাই হনুমানগড়ি হয়ে রামলালা দর্শনে যাবেন, রাম মন্দির দর্শনে যাবেন, এটাই এখানকার রীতি। এই যে সূর্য নদীর নয়াঘাট, এই নয়াঘাট থেকে এসে এই রাস্তা থেকে এসে এটা হচ্ছে রামকি পৌড়ি যাওয়ার রাস্তা। রামায়ণ প্রদর্শনী। এই যে এদিক থেকেও ঘাট থেকে রামকি পৌড়িতে আসার রাস্তা। এই রামকি পৌড়ি
এই যে রামকি পৌড়িতে কৃত্রিমভাবে সরজু নদী থেকে জল আনা হচ্ছে। এখানে সব স্নান পর্ব চলছে এইদিকে। আমার পেছনে রামকি পৌড়ি, সরজু ঘাট থেকে কৃত্রিমভাবে জল আনা হচ্ছে। এখানে সবাই স্নান করছে, পবিত্র স্নান চলছে। স্নানের পর ভগবান শ্রীরামের দর্শনে যাবেন। এখন হেঁটে এগিয়ে যাচ্ছি। রামকি পৌড়ির পাশের রাস্তা দিয়ে হাঁটছি, রামকি পৌড়ি ড্রাইভ রোড। এই রাস্তা অযোধ্যা পরিক্রমার অংশ, তাই এই রাস্তা দিয়ে সাইকেল মোটর বাইক ছাড়া ভারী যান চলাচল করে না, মূলত পায়ে হেঁটে যাতায়াতের জন্য এই রাস্তা। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। পরের ভিডিওতে থাকবে অযোধ্যায় এসে কোথায় থাকবেন, অর্থাৎ অযোধ্যায় এসে থাকার জন্য উপযুক্ত মানের হোটেল, গেস্ট হাউস, ধর্মশালার খোঁজ খবর। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, সম্ভব হলে পরিচিতদের সাবস্ক্রাইব করতে বলবেন। চ্যানেলে যারা নতুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে এই চ্যানেল নতুন কোনো ভিডিও এলে তার নোটিফিকেশান দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও শেষে যেটা বলি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন। ভিডিওর শেষে দুদিনের অযোধ্যা বেড়ানোর একটা এফেক্টিভ ভ্রমণসূচি এবং সাথে খরচের একটা সম্ভাব্য হিসাব থাকবে বলেছিলাম। দেখে নিন, মনোপ্লুত হলে এইভাবে দুদিনে অযোধ্যা দেখে নিতে পারেন। অযোধ্যা ভ্রমণের এফেক্টিভ কার্যকরী সূচি, আর এটা একটা সম্ভাব্য খরচের হিসাব।